আপনারা শুনছেন বং নোটের উপস্থাপনায় গোয়েন্দা গল্প ফেলুদার যোগ্য বউ। গল্পটির রচয়িতা এবং নির্দেশনায় রমি দাস। গল্প পাঠে সোনা কাকু, শুভারুণ বোস, তিতির স্নেহা অধিকারী, রোহিণী অনিন্দিতা দত্ত, মিস্টার সাহা বিপ্লব রায়চৌধুরী, মিসেস সাহা শ্রাবণী ভট্টাচার্য, মানদা অনিন্দিতা দত্ত, শ্যামাচরণ আয়ুষ মার্কস, সমীর সাহা সমরেশ দাস, সবুজ বিহান এবং কথকের ভূমিকায় কৃত্তিক ঘোষ। আচ্ছা, তুই কাকে বিয়ে করবি রে তিতির? সোনাকাকুর প্রশ্নের উত্তরে গল্পের বই থেকে মুখ না তুলেই তিতির জবাব দিল, ফেলুদাকে। সামনের চায়ের দোকানের ফেলুদাকে? না, সত্যজিৎ রায়ের ফেলুদাকে। ও আচ্ছা, কিন্তু কোন ফেলুদা? সৌমিত্র চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী, নাকি আবির চ্যাটার্জি? প্রদোষ মিত্র। ও, তোর পছন্দ সত্যি প্রশংসনীয় তিতির। পাত্র হিসেবে তার যোগ্যতা নিয়ে আমার কেন, কারোরই কোনো সন্দেহের অবকাশ সে রাখেনি। কিন্তু তাকে তোর মনের কথা জানিয়েছিস কি? না, সরাসরি বলিনি, তবে তার প্রত্যেকটা গল্প এভাবে বারবার করে পড়া, বিশেষ করে তার মুখ থেকে বেরোনো কথাগুলো একেবারে মুখস্থ করে ফেলার কারণ, আর যাই হোক, তার মতো বুদ্ধিমান মানুষের তো না বোঝার কথা নয়। তা সেও কি তোকে বিয়ে করতে রাজি? না হলে ২৭ বছর বয়স অবধি তার কোনো মেয়ে বন্ধু না থাকার কারণ আর কী বা হতে পারে, তুমি বলো সোনা কাকু। তা বটে। হঠাৎ সোনাকাকুর ফোনটা বেজে উঠল। তিতির শুনল সোনাকাকুর চিন্তিত গলার স্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিশ্চয়ই যাব। কি হয়েছে সোনা কাকু? অনন্তের ফোন ছিল। ওর মাস্তুতো বোন নাকি খুব অসুস্থ। খুব করে বলল আমি যদি পারি তাহলে যেন একবার গিয়ে দেখে আসি। তাইতে চিন্তিত হবার কি আছে? এত বড় ডাক্তার তুমি, আর অনন্ত কাকু তো তোমার পুরনো বন্ধু। না রে তিতির, ব্যাপারটা অত সহজ নয়। যে অসুখের কথা অনন্ত বলল তার চিকিৎসা ডাক্তারি শাস্ত্রে আছে বলে আমার জানা নেই। তাই আমি গিয়ে কতটা কি করতে পারবো সন্দেহ হচ্ছে। মানে, কি অসুখ? অনন্তের বোনকে নাকি ভূতে ধরেছে। তাই নাকি? আমার যে ভূত দেখার ইচ্ছা সেই ছোটবেলা থেকে। আমাকেও সাথে নিয়ে চলো সোনা কাকু। রথ দেখা আর কলা বেচা দুই হবে। রথ দেখা আর কলা বেচা? স্কুলে যে কি শেখাচ্ছে তোকে কে জানে। এই কথাটার মানে তখনই হয় যখন দুটো কাজ একটা লোকই করে। আর এখানে আমি করব চিকিৎসা আর তুই দেখবি ভূত। ওই হলো, তুমি আর আমি কি আলাদা নাকি? বুঝলাম। তিতির আর সোনাকাকু গাড়ি থেকে নেমে একটা বাড়ির সামনে এসে দাঁড়াল। অনন্তের দেওয়া ঠিকানা অনুযায়ী এই বাড়িটাই মনে হচ্ছে, বুঝলি তিতির? সেটা শুনে তিতির দৌড়ে গিয়ে দরজায় আটকানো কলিং বেলটা বাজিয়ে দিয়ে এসে আবার সোনাকাকুর পাশে দাঁড়াল। একজন বয়স্ক ভদ্রলোক এসে দরজা খুলে বললেন, ক্ষমা করবেন, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি ডক্টর শাগনিক মুখার্জি। আর ও হলো তিতির, আমার ভাইঝি। আমাকে অনন্ত ফোন করেছিল। ও, আসলে আপনার নাম বহুবার শুনলেও কোনোদিন চোখে দেখার সৌভাগ্য হয়নি। অনন্ত আমাদের বলেছিল বটে, কিন্তু আপনি যে বাড়িতে আসতে রাজি হবেন তা একবারও ভাবতে পারিনি। দয়া করে ভিতরে আসুন। সোনাকাকুর সাথে যে কোনো জায়গায় গেলে এক অভাবনীয় আতিথেয়তা তিতির আগেও বহুবার উপভোগ করেছে। এটা কতটা আন্তরিক তা নিয়ে সে কোনোদিন মাথা ঘামায়নি। গুণের বা গুণীর আদর সব মানুষই করে বলে তার বিশ্বাস, যদিও সোনাকাকু তাকে বারবার বলেছে, পেটের দায়ে কয়েকটা পুঁথি পড়া লোককে কখনোই গুণী বলা চলে না। গুণ হলো জন্মগত জিনিস, একেবারে ভিতরের, যাকে কেবল সময়ের সাথে সানিয়ে নেওয়া যায়। তবুও তিতিরের চোখে সোনাকাকুই তার দেখা সবচেয়ে গুণী মানুষ। তিতির সোনাকাকুর সাথে ভদ্রলোককে অনুসরণ করল। একটা ঘরের ভিতরে নিয়ে গিয়ে ভদ্রলোক সোনাকাকুর দিকে তাকিয়ে বললেন, আপনারা একটু বসুন। রোহিণী মানে আমার ছেলের বউ ওদিকের ঘরে থাকে। আমি একবার ওকে গিয়ে বলে আসি, তারপর আপনাদের নিয়ে যাচ্ছি। সে ঠিক আছে, কিন্তু তার আগে
আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে? হ্যাঁ, নিশ্চয়ই। বলুন না। কিছু মনে করবেন না মিস্টার সাহা, আপনার পুত্রবধূকে দেখতে যাওয়ার আগে আমার সবটা জানা দরকার। সব শুনে যদি আমার মনে হয় আমি সত্যিই আপনাদের কিছু সাহায্য করতে পারবো, তাহলেই আমি এগোবো। না হলে শুধু শুধু সকলের মূল্যবান সময় নষ্ট করাতে আমার অমত। বুঝতে পারছি। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। তার পরের কথাবার্তা এরকম। আমাকে খোলাখুলি বলুন, আপনার কেন মনে হয় যে আপনার পুত্রবধূকে ভূতে ধরেছে? এটা মাস ২ আগেকার ঘটনা। প্রায় ১ বছর পর সমীর মানে আমার ছেলের বিদেশ থেকে ফেরার আগের দিন বাজার থেকে জ্যান্ত মাছ কিনে আনা হয়েছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে বন্ধ রান্নাঘরে বালতি ঢাকা মাছ পরের দিন সকালে একেবারে ভ্যানিশ যাকে বলে। এর কারণ নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আবার নতুন মাছ কিনে আনায় পরদিন সকালে সেই একই ঘটনা ঘটল। মানদা হলো আমাদের পুরনো কাজের মেয়ে। সে নাকি ওই দুদিনই রোহিণীকে রান্নাঘরে ঢুকে কাঁচা মাছ খেতে দেখেছিল। শুধু তাই নয়, তার কথা অনুযায়ী রোহিণী নাকি যখন তখন সামনের পুকুর ধারে ঘুরে বেড়ায়, আর আশেপাশে কাউকে না দেখলেই পাড়ের ধারে বসে পুকুরের কাঁচা মাছ ধরে খায়। সেদিন আমি মানদার কথায় কান না দিল, তারপর কিছুদিন মাছ আনা একেবারে বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ সমীর একদিন আবার সবার জন্য জ্যান্ত মাছ কিনে আনলো বাজার থেকে। সত্যি জানার কৌতূহলে সেদিন রাতে আমি আর আমার স্ত্রী কিছুতেই ঘুমোতে পারিনি। স্ত্রীর সাথে রান্নাঘরের পিছনের উঠোনে দেয়ালের ধারে লুকিয়ে রান্নাঘরের দিকে চোখ রেখে অপেক্ষা করছিলাম। ক্লান্ত হয়ে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মাঝরাতের দিকে রান্নাঘর থেকে আসা আওয়াজে ঘুম ভেঙে গেল। এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি শাগনিকবাবু। রান্নাঘরে মাছের বালতির দিকে তাকিয়ে যে দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, আমার পুত্রবধূ রোহিণী। বেশ কিছুক্ষণ পর সে রান্নাঘর থেকে বেরিয়ে গেলে আমি আর আমার স্ত্রী রান্নাঘরে ঢুকে দেখলাম বালতিতে একটাও মাছ নেই। কিন্তু ছেলের মুখ চেয়ে একথা আমরা আর কাউকে বলতে পারিনি। কিন্তু এরপর যেটা হলো তাতে আর চুপ করে থাকা সম্ভব হলো না। আমাদের বাড়িতে আমার স্ত্রীর নিয়ে আসা সাধের কাকাতুয়া টিটু ওই বারান্দায় দাঁড়ের উপর রাখা থাকত। গত রবিবার দুপুরে আমাদের অ্যালসেসিয়ান কুকুর রক্সির চিৎকারে আমাদের ভাগ্য ভেঙে গেলে দৌড়ে বাইরে বারান্দায় গিয়ে দেখি টিটুর পালকগুলো অবিন্যস্তভাবে বারান্দা জুড়ে ছড়িয়ে আছে, আর হাতে মুখে রক্ত মেখে বসে থাকা রোহিণী প্রাণপণে রক্সির গলা টিপে ধরার চেষ্টা করছে। সে দৃশ্য একবার দেখলে আপনিও আমাদের মতো আর রাতে ঘুমোতে পারতেন না শাগনিকবাবু। টিটুকে না বাঁচাতে পারলেও রক্সিকে কোনোভাবে রোহিণীর কবল থেকে ছাড়িয়ে আমরা রোহিণীকে ওপাশের ঘরে নিয়ে গেছিলাম। তারপর থেকেই ওই তালাবন্ধ ঘর থেকে আমরা আর রোহিণীকে বেরোতে দিতে পারিনি। খুব অসহায় লাগছে নিজেকে, কিন্তু আমাদের আর কি করার আছে বলুন? ছেলেটার মুখের দিকে তাকাতে পারি না শাগনিকবাবু। একদিকে লোকলজ্জার ভয়, অন্যদিকে এই বিপদ থেকে বের হওয়ার জন্য আকুলি বুকুলি প্রাণ। আমরা যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ইতিমধ্যে কাল অনন্ত আশায় লজ্জার মাথা খেয়ে হলেও ওকে সব খুলে বলেছি। এখন যা আইন কানুন, হয়তো লোক জানাজানি হলে অনেকেই ভাববে আমরা সব বানিয়ে বানিয়ে বলছি। ছেলে বউকে জব্দ করার জন্য নিজেদের আটা ফন্দি। কিন্তু বিশ্বাস করুন, রোহিণীকে আমরা ভীষণ ভালোবাসি। ওর মতো ভালো মেয়ে আজকালকার দিনে দেখা যায় না। আপনি যদি ওকে চিকিৎসা করে ভালো করে তুলতে পারেন, আপনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ থাকবে না। বুঝলাম। আপনারা বাড়িতে কজন থাকেন? আমি, আমার স্ত্রী, সমীর, রোহিণী, সবুজ, মানদা, শ্যামাচরণ আর রক্সি। সবুজ হলো আমার নাতি, আর শ্যামাচরণও মানদার মতো আমাদের অনেক পুরনো কাজের লোক।
আমার সকলের সাথে পরিচয় হওয়া প্রয়োজন। আপনার কথা তো শুনলাম, বাকিদের মতামত জানা আবশ্যক। আসলে বুঝতেই পারছেন, যে অসুখের কথা আপনি বলছেন সেটা সারানোর ক্ষমতা আমি কেন, কোনো ডাক্তারেরই নেই। তাই আমার জানা দরকার, যদি এমন কিছু থাকে যেখানে আমি আপনাদের একটু হলেও সাহায্য করতে পারবো। তার আগে আপনার পুত্রবধূর সাথে একবার দেখা করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা বসুন, আমি রোহিণীকে বলে আসছি। প্রায় ৫ মিনিট বাদে ভদ্রলোক আবার ঘরে এসে ওনাকে অনুসরণ করতে অনুরোধ করলেন। লম্বা করিডোর পেরিয়ে একটা ঘরের সামনে এসে উনি বললেন, এই ঘরটা। আপনারা যান, আমি এখনই আসছি। তিতির সোনাকাকুর সাথে ঘরে ঢুকতেই দেখল একজন মাঝবয়সী ভদ্রমহিলা খোলা জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। নমস্কার, আমার নাম সাগ্নিক মুখার্জি। আমি অনন্তের বন্ধু। জানি, বসুন। এই বুঝি তিতির? অনন্তদার কাছে আপনাদের অনেক গল্প শুনেছি। আপনি ঠিকই ধরেছেন, এই আমার ভাইঝি তিতির। আপনি নিশ্চয়ই জানেন আমি এখানে কেন এসেছি। ডাইনির চিকিৎসা কি আর মানুষের ডাক্তার করতে পারবে? সত্যিটা আমাকে বলুন রোহিণী দেবী, কথা দিচ্ছি আমি আপনার সাহায্য না করতে পারলে সহানুভূতি দিয়ে বিব্রত করব না। আপনি যা শুনেছেন সবই সত্যি। কাঁচা মাছ দেখলে আমি লোভ সামলাতে পারি না। আর টিটুকেও আমিই খেয়েছি। নেহাত সবাই এসে পড়েছিল বলে, না হলে রক্সিকেও আপনারা দেখতে পেতেন না। নমস্কার, এখন আমরা আসি। আবার যদি কখনো আসার সুযোগ হয় নিশ্চয়ই দেখা হবে। তারপরে সোনাকাকুর অনুরোধে বাড়ির বাকি লোকজন একে একে ড্রয়িং রুমে এলে তাদের সাথে সোনাকাকুর প্রশ্ন উত্তর পালা এরকম। আপনার পরিচয়? আমি মানদা, এই বাড়িতে অনেকদিন কাজ করি। মিস্টার সাহার কথা অনুযায়ী আপনি রোহিণী দেবীকে কাঁচা মাছ খেতে দেখেছেন, সেটা কি সত্যি? মিথ্যে কেন বলতে যাব ডাক্তারবাবু? একবার নয়, বহুবার দেখেছি। আপনি এখন আসতে পারেন। আপনি নিশ্চয়ই মিসেস সাহা। হ্যাঁ, আপনিও কি মনে করেন রোহিণী দেবীকে ভূতে ধরেছে? না মনে করার কোনো উপায় কি সে রেখেছে? নিজের পেটের মেয়ের মতো ভালোবাসি তাকে ডাক্তারবাবু। আপনি যেভাবে হোক আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। কথা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব। আপনি এখন আসুন। আপনি? ডাক্তারবাবু, আমি শ্যামাচরণ। আপনি মানদার কথা শুনবেন না ডাক্তারবাবু, ও খুব মিথ্যে কথা বলে। তাহলে সত্যিটা কি তুমি জানো? তা না জানলেও আমি জানি বৌদিমুনিকে ভূতে ধরতে পারে না। তিনি যে দেবী, তাকে কি করে ভূতে ধরবে? দেবী? ঠিক বুঝলাম না, খুলে বলো। তা আমি বলতে পারবো না ডাক্তারবাবু, কিন্তু কিন্তু আপনি দয়া করে মানদার কথা বিশ্বাস করবেন না। তুমি এখন এসো। আপনি নিশ্চয়ই সমীর সাহা। হ্যাঁ, আপনার কি ধারণা আপনার স্ত্রীর ব্যাপারে? আমি ভূতে বিশ্বাস করি না। রোহিণী অসুস্থ, সঠিক চিকিৎসা হলে সেরে যাবে বলেই আমার বিশ্বাস। কিন্তু আপনার স্ত্রী তো আমার সাথে সহযোগিতা করছেন না। আমি জানি ও বরাবরই খুব জেদি। আমি ওকে বোঝাবার প্রাণপণ চেষ্টা করব। আপনার ক্লিনিকের ঠিকানা আমি অনন্তের কাছ থেকে নিয়েছি। আমি রোহিণীকে নিয়ে সেখানে অবশ্যই যাব। আচ্ছা, তাই আসবেন তাহলে। তোমার নাম কি? আমার মা ডাইনি নয়, তোমরা সবাই খারাপ। কথাটা বলেই বাচ্চা ছেলেটি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সোনাকাকু আর কথা না বলে সকলের সামনে হাত জোড় করে বলল, ক্ষমা করবেন, আমার মনে হয় আমি আপনাদের সমস্যায় কিছু সাহায্য করতে পারবো না। তারপর তিতিরের সাথে ওই বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে নিজের বাড়িতে পৌঁছনো অবধি সোনাকাকু আর কোনো কথা বলল না। বাড়িতে পৌঁছে স্নান সেরে তিতির সোনাকাকুর ঘরে ঢুকতেই শুনল সোনাকাকু তার বন্ধু অনন্তের সাথে কথা বলছে। ঠিক আছে রে, ঠিক আছে, ভালো থাকিস। কি হয়েছে সোনাকাকু? কিছু না, ওই অনন্তকে বললাম আজকের ঘটনা। পরদিন সকালে তিতির সোনাকাকুর ঘরে ঢুকে বইয়ের তাক থেকে একটা গল্পের বই খুঁজছিল। ঠিক তখনই সোনাকাকুর ফোনটা বেজে উঠল। আরে ঠিক আছে, ধন্যবাদের কি আছে, আমি তো কিছুই করিনি। হ্যাঁ, ভালো থাকবেন। কার ফোন ছিল সোনাকাকু? কালকে আবার জ্যান্ত মাছ কিনে আনার পর আসল সত্যিটা উদ্ধার হয়েছে।
কি জানিস তিতির, সব একটা ভাম বেড়ালের কাণ্ড। মাছ আর টিটুর সাথে কাকতালীয়ভাবে রোহিণী দেবীও সেই ভাম বেড়ালের শিকার। টিটুকে বেড়ালটার কবল থেকে বাঁচাতে গিয়েই যত বিপত্তি। বাড়ির লোকের অবিশ্বাসের শিকার হয়ে তার মতো অভিমানী মেয়ের থেকে গতকালের ব্যবহারই প্রত্যাশিত। তিতিরকে চুপ করে থাকতে দেখে সোনা কাকু বলল, কিরে তিতির, তোর ভূত দেখা হলো না বলে মন খারাপ? কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে সোনা কাকু? সোনা কাকু একবার চমকে উঠে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল, ঘুম আসছিল না বলে ওই ছাদে পায়চারি করছিলাম। আমি নিজে সকালবেলা ছাদের দরজার তালা খুলেছি সোনা কাকু। সে যাই হোক, তোমার রাতের খোলা জামাতে বিড়ালের লোমে ভর্তি আর কেমন একটা বোটকা গন্ধ। ভালো করে স্নান করে নাও আর জামাটা নগেনদাকে কাচতে দিয়ে দাও। এই, তুই কি ভাবছিস বলতো? সত্যিটা নিজে চোখে দেখার পর আর কিছু ভাবার অবকাশ নেই। তার মানে আমি যেটা বললাম সেটা সত্যি নয় বলছিস? তোমার কথার মধ্যে শুধু একটাই সত্যি ছিল, যে রোহিণী সাহাকে ভূতে ধরেনি। বাকি সত্যিটা আমি তোমাকে বলছি। আমি তোমাকে যা চিনি তাতে ভালো করেই জানতাম সত্যি জেনে তুমি চুপ করে বসে থাকার লোক নও। কালকে বাড়ি ফেরার সময়ই তুমি ভেবে নিয়েছিলে তোমার পরবর্তী পদক্ষেপ। খুব তাড়াতাড়িতে ছিলে বলেই বোধহয় খেয়াল করনি রাত্রে তোমার গাড়ির পিছু নেওয়া একটা ট্যাক্সিকে। দেখেছিলাম, কিন্তু একবারও ভাবিনি সেটা তুই। এবার না হয় আমাকেই বাকিটা বলতে দাও, কিছু ভুল হলে শুধরে দিও। বল তবে শুনি। সবসময়ের মতো এবারও আমার মিথ্যে বলা সার্থক করে দে। কালকে সমীর বাবু তোমার কথাতেই বাজার থেকে জ্যান্ত মাছ কিনে রান্নাঘরের বালতিতে ঢেকে রেখেছিলেন, আর রাতে ঘুমের ভান করে রোহিণী দেবীর পাশে শুয়েছিলেন। রাত্রি 12টা নাগাদ ওখানে পৌঁছে পাঁচিল টপকে ও বাড়িতে ঢুকে তুমি ওনাদের রান্নাঘরের পিছনের উঠোনে ভূতের কাঁচা মাছ খাওয়া দেখার জন্য অপেক্ষা করছিলে। রোহিণী দেবী রান্নাঘর থেকে বেরোনোর পরই তুমি অন্য দিকের রাস্তা দিয়ে ওনার পিছু নিলে। একটু দূরে তোমার পিছনে লুকিয়ে থাকা আমিও দেখেছিলাম। উনি পুকুরের সিঁড়ি দিয়ে নামার পর এদিক ওদিক ভালো করে তাকালেন, তারপর শেষ সিঁড়িতে বসে আঁচলের তলা থেকে একটা থালা ঢাকা বাটিতে রাখা জ্যান্ত মাছগুলোকে পুকুরে ছেড়ে দিলেন। রোহিণী দেবীকে সিঁড়ি দিয়ে উঠে আসতে দেখে তুমি এগিয়ে গেলে। তারপরের কথাবার্তা অনেকটা এই রকম। আপনার মাছ খাওয়া হলো? এত রাতে আপনি এখানে? গতকাল সত্যিটা বলে দিলে আমাকে আজ আর এত রাতে এভাবে আসতে হতো না। মাছগুলো জলে ছেড়ে দিলেন কেন রোহিণী দেবী? আমার ছেলের জন্য। কোনো জীবকে কষ্ট পেতে দেখলে ও সহ্য করতে পারে না। রাতে ভয়ে কান্নায় ওর জ্বর চলে আসে। তাই টিটুকেও বোধহয় সবুজই ছেড়ে দিতে গিয়েছিল, আর বাঁধনটা ঠিকমতো খুলতে না পারায় পা জড়িয়ে গিয়ে টিটু নিচে পড়ে যায়। আর তখনই রক্সির থাবার কিছুটা গিয়ে পড়ে তার উপর, আর বাকিটা টিটুকে বাঁচাতে যাওয়া আপনার উপর। রক্সির থাবার আঁচড়ে বের হওয়া রক্ত মুহূর্তে আপনাকে ডাইনি বানিয়ে দিল। হ্যাঁ, সেদিন আমি ঠিক সময় না পৌঁছলে আমার ছেলেটাকে সবাই বাড়ি ছাড়া করে ছাড়ত। আমিই টিটুকে বাঁধনমুক্ত করে দিয়েছি। টিটুর স্বাধীন হওয়া দেখে সবুজের চোখে মুখে যে খুশির ছবি আমি সেদিন দেখেছিলাম, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তা ভুলতে পারব না। তাই দেখতে গিয়েই রক্সির থাবায় টিটুর খসে যাওয়া অবিন্যস্ত পালকগুলো আমি আর সরানোর সময় পাইনি। রক্সির রাগ সামলানোর জন্যই আমি ওর গলার বকলেসটা আলগা করার চেষ্টা করছিলাম। আর বাবা মা ভাবল সবুজ আপনার নিজের ছেলে নয়, তাই তো? আমি অনন্তের কাছে সব শুনেছি। দয়া করে আমার কাছে কিছু লুকাবেন না। আমার দিদি জামাইবাবু গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার সময় সবুজের বয়স ছিল মাত্র 2 মাস। তারপর থেকে আমাকেই ও মা বলে জানে। এবাড়ির আর কেউ না মানলেও আমি জানি যে সবুজ আমারই ছেলে। আর নিজের ছেলের জন্য সব মা যা করে আমিও তাই করেছি। জীবনের শেষ দিনেও আমি এই ডাইনি অপবাদ নিয়ে আক্ষেপ করব না। তারপর তুমি এগিয়ে গিয়ে ওদিকের দেওয়ালের পিছনে দাঁড়িয়ে থাকা সমীর বাবুকে বললে,
আপনি নিশ্চয়ই সব শুনেছেন। দয়া করে আমার সাথে একবার গাড়ির কাছে আসুন। সমীরবাবু নিঃশব্দে গাড়ি অবধি তোমাকে অনুসরণ করলে তুমি গাড়ির ডিকি থেকে একটা ফুটো বস্তা বার করে বললে, একে নিয়ে আপনাদের রান্নাঘরে বন্ধ করে রাখুন। এই আপনার স্ত্রীর ওপর লাগানো কলঙ্ক মোচনে সাহায্য করবে। আমার পাড়ার পুরনো বন্ধু মাত্র একদিনের অনুরোধে একে পাশের জঙ্গল থেকে ধরে এনেছে। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েই নিয়ে এসেছি। কাল সকালের আগে এর ঘুম ভাঙবে না। এরপর ওই ছোটোখাটো খটকাগুলো আপনি নিজেই সবার কাছে পরিষ্কার করে দেবেন। যেমন রাত্রিবেলা পিপাসা পেলে লোক তো রান্নাঘরেই যাবে নাকি? আর আমার নিয়ে আসা এই জন্তুটি অনায়াসে আপনাদের রান্নাঘরের খোলা জানলার ফাঁক দিয়ে গলতেই পারবে। তাই স্বাভাবিকভাবেই বন্ধ দরজা ওর মাছ খাওয়া আটকাতে পারেনি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। সেটা না দিয়ে পারলে রোহিণী দেবীর কাছে ক্ষমা চাইবেন। আজ আমি যা করলাম তা হয়তো আপনার কাছ থেকে সে আশা করেছিল। কালকে সকালে সব মিটলে একবার ফোন করে জানাবেন। আমি এগোলাম। সোনা কাকু এতক্ষণ চুপ করে সবটা শুনে হেসে বলল, তুই সত্যিই প্রদোষ মিত্রের যোগ্য বউ। সারা দুনিয়ার থেকে সত্যি লুকাতে পারলেও সোনা কাকু যে বরাবর তার সত্যান্বেষী তিতিরের কাছে এমনভাবেই ধরা পড়ে যায়। ফেলুদা আমাকে বিয়ে করতে রাজি না হলেও এখন আর আমার একটুও মন খারাপ হবে না। তার মতো গোয়েন্দা না হলেও আমার সোনা কাকু তার থেকে অনেক বেশি ভালো মানুষ।